স্বামীর ব্যবসা বন্ধ। দেউড়ের আর্থিক সাহায্য নিতে গিয়ে পেলাম প্রেমের প্রস্তাব। ভাইয়ার কোম্পানি বন্ধ হবার পর আমি তোমাদের আর্থিক সাহায্য করছি। আজ অফিস থেকে ফিরে দেখি ভাইজা আবার মদ খেয়ে তোমাকে মারধর করেছে। তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতে আমি চিৎকার করে বললাম, আমি আর সহ্য করতে পারছি না বৌদি, আমি তোমাকে ভালোবাসি। শুধু দেউড়ের স্নেহ নয়, এক পুরুষের গভীর প্রেম। আমি ভাইয়ার সাথে সম্পর্ক ছিন্ন করব, তোমাকে ডিভোর্স নিতে সাহায্য করব, তারপর আমরা বিয়ে করব। তুমি আমার স্ত্রী হবে, আর কখনো কষ্ট পাবে না। রাজি আছো? আমার মাথা ফেটে যাচ্ছিল ব্যথায়, চোখে সব কিছু ঝাপসা দেখছিলাম। দেউর অনিরুদ্ধ আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। আমার স্বামী তার ব্যবসা বন্ধ হবার পর থেকে প্রতিদিন মদ খেয়ে আমাকে মারধর করত। আজও করেছে। এবার এতটাই মেরেছে যে আমার মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছিল। ভাইয়া পাগল হয়ে গেছে। অনিরুদ্ধ গাড়ি চালাতে চালাতে বলল, আমি যত টাকা দিই সব মদে উড়িয়ে দেয়, তারপর তোমাকে মারে। গিয়ে আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি আর পারছি না অনিরুদ্ধ, আমি ভেবেছি বাবার বাড়ি চলে যাব। উঠাৎ অনিরুদ্ধ গাড়ি রাস্তার পাশে রেখে থামিয়ে দিল। ব্রেকের ঝাঁকুনিতে আমি একটু সামনে ঝুঁকে পড়লাম। কেন যাবে? সে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আমি আছি না তোমার জন্য? তারপর সে সেই কথাগুলো বলল যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। দেউর আমাকে বিয়ে করতে চায়? এটা কি সম্ভব? অনিরুদ্ধ, এসব কি বলছ? আমি ব্যথা ভুলে একদৃষ্টে তার দিকে তাকালাম। তুমি আমার দেউর, আমার স্বামীর ভাই। আমি জানি বুদি। অনিরুদ্ধ আমার রক্তাক্ত মাথায় হাত বোলাল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি আর তোমার কষ্ট দেখতে পারছি না। গিয়ে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিতা মজুমদার। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস মজুমদার, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর সুপ্রিয়া। রিয়ান ১৯ বছর বয়সী কলেজে পড়ে, সুপ্রিয়া ১২ বছর বয়সী স্কুলে যায়। আমার জীবনটা একবার ছিল স্বপ্নের মতো। দেবাশিস ছিল একটা বড় কোম্পানির সিইও। আমরা থাকতাম দক্ষিণ কলকাতার এক বিশাল বাড়িতে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই আমাদের জীবনে ঝড় এলো। দেবাশিসের কোম্পানি বন্ধ হয়ে গেল একটা বট স্ক্যামের জন্য। আমি জানি না সে জড়িত ছিল কিনা, কিন্তু সব দোষ এসে পড়ল তার ঘাটে। দেবাশিসের ছোট ভাই অনির্বাণ আমাদের আর্থিক সাহায্য করতে শুরু করল। অনির্বাণ দেবাশিসের থেকে বছর ২-১ ছোট, কিন্তু ব্যবসায় অনেক সফল। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু দেবাশিস ধীরে ধীরে মদে আসক্ত হয়ে পড়ল। প্রতিদিন বাড়ি ফিরে আমার সাথে ঝগড়া করত, আমাকে মারধর করত। আমার ছেলে মেয়ে দুটো ভয়ে থাকত। আমি কি করব বুঝতে পারতাম না। সেদিন অফিস থেকে ফিরে দেখি দেবাশিস আবার মদ খেয়ে আছে। আমাকে দেখতে পেয়েই চিৎকার করতে শুরু করল, তুই কেন আমার সব নষ্ট করলি? তোর কারণেই আমার সব হারালাম। আমি বললাম, কি বলছো তুমি? আমি কি করেছি তোমার কোম্পানি বন্ধ হয়েছে? সেটা আমার দোষ কেন হবে? আমার কথা শেষ হবার আগেই সে আমাকে মেঝেতে ফেলে দিল, তারপর লাথি দিয়ে আমার মাথায় আঘাত করল। আমি চিৎকার করে উঠলাম। রিয়ান আর সুপ্রিয়া ছুটে এসে বাবাকে ধরে ফেলল, কিন্তু সে তাদেরকেও ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কোনো মতে ফোন তুলে অনির্বাণকে কল করলাম। ৩০ মিনিটের মধ্যেই অনির্বাণ এসে হাজির। দেবাশিসকে শান্ত করে রুমে শুইয়ে দিল, তারপর আমাকে হাসপাতালে নিয়ে গেল। আমার মাথা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছিল। গাড়িতে বসে আমি ভাবছিলাম, কি করব? এই যন্ত্রণাদায়ক জীবন থেকে কিভাবে বেরিয়ে আসব? ঠিক তখনই অনির্বাণ গাড়ি থামিয়ে আমাকে বলল, বৌদি, আমি আর সহ্য করতে পারছি না। দাদা পুরোপুরি পাগল হয়ে গেছে। তুমি আমার সাথে চলে এসো। আমি তোমাকে ভালোবাসি, শুধু দেওরের স্নেহ নয়, সত্যিকারের ভালোবাসা। আমি দাদার সাথে সম্পর্ক ছিন্ন করব, তোমাকে ডিভোর্স নিতে সাহায্য করব, তারপর আমরা বিয়ে করব। তুমি আমার স্ত্রী হবে, আর কখনো কষ্ট পাবে না। রাজি আছো? আমি হতবাক হয়ে গেলাম। আমার দেওর আমাকে বিয়ে করতে চায়। আমার মাথা ঝিমঝিম করছিল, রক্ত এখনও গড়িয়ে পড়ছিল। কিন্তু অনির্বাণের কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। অনির্বাণ, তুমি কি বলছো? তুমি আমার দেওর, দেবাশিসের ভাই।
আমি জানি বুদি, অনির্বাণ আমার রক্তাক্ত মাথায় হাত বুলিয়ে বলল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সেটা আমি আর লুকাতে পারছি নাকি। আমি নিরুত্তর থাকলাম। অনির্বাণ গাড়ি স্টার্ট দিল। আবার হাসপাতালে পৌঁছে ডাক্তাররা আমাকে দেখলেন, মাথায় 8টা সেলাই দিলেন। অনির্বাণ সারাক্ষণ আমার পাশে ছিল। আমি ভাবছিলাম এই অসম্ভব প্রস্তাবে আমি রাজি হব কিনা। মুহূর্তে আমার মাথায় একটা পরিকল্পনা এলো। হয়তো এটাই আমার সুযোগ দেবাশিসকে ত্যাগ করার। অনির্বাণ দেখতে ভালো, অনেক দিন ধরেই সে আমাদের সাহায্য করে আসছে। ছেলে মেয়েদের প্রতিও সে খুব স্নেহশীল। আমি যদি তার প্রস্তাবে রাজি হই, আমার জীবন হয়তো বদলে যেতে পারে। হাসপাতাল থেকে ফেরার পথে আমি অনির্বাণকে বললাম, আমার কিছু সময় দাও ভাবতে, এটা অনেক বড় সিদ্ধান্ত। অনির্বাণ হাসল। যতদিন দরকার নাও, আমি অপেক্ষা করব গো। ঘরে ফিরে দেখি দেবাশিস গভীর ঘুমে আছে। বাচ্চা দুটো ভয়ে একটা রুমে লুকিয়ে আছে। আমি তাদের সাথে কথা বললাম, বোঝাতে চেষ্টা করলাম সবকিছু ঠিক হয়ে যাবে। পরের কয়েকদিন আমি অনির্বাণের কথা ভাবতে লাগলাম। আমি কি সত্যি আমার স্বামীর ভাইয়ের সাথে থাকতে পারব? আমাদের সমাজে এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। দেবাশিসের সাথে থাকা মানে প্রতিদিন নিজের মৃত্যুর অপেক্ষা করা। 1 মাস পর একদিন দেবাশিস আবার মদ খেয়ে ফিরল। আমি রান্না করছিলাম। সে এসে আমার চুল ধরে টানতে শুরু করল। আমি চিৎকার করে উঠলাম। রিয়ান ছুটে এসে বাবাকে ধরে ফেলল। বাবা, মাকে ছেড়ে দাও, কেন তুমি এমন করছ? দেবাশিস ছেলেকে এমন জোরে ধাক্কা দিল যে সে দেয়ালে আঘাত পেয়ে পড়ে গেল। একটু পরেই সুপ্রিয়া চিৎকার শুনে ছুটে এলো। বাবা, প্লিজ থামো, আমরা ভয় পাচ্ছি। দেবাশিস মেয়ের দিকে তাকিয়ে হাসল। তোরা কোথাও যাবি না, বুঝলি? তোরা সবাই আমাকে নষ্ট করবি, তাই না? সে একটা বোতল নিয়ে আমার দিকে আসতে লাগল। আমি ছুটে বাইরে চলে গেলাম রিয়ান আর সুপ্রিয়াকে নিয়ে, কিন্তু সে আমাদের পিছু নিল। আমরা রাস্তায় দৌড়াতে লাগলাম। আমি ভাবলাম অনির্বাণের বাড়ি যাব, কিন্তু দেবাশিস আমাদের ধরে ফেলল। সে আমার গলা চেপে ধরল। তুই আমার জীবন নষ্ট করেছিস, আজ তোর শেষ দিন। ওকে পিছন থেকে দেবাশিসকে ধাক্কা দিল। আমি দেখলাম অনির্বাণ, সে যেন আকাশ থেকে নেমে এসেছে। দাদা, তুমি এটা কি করছো? এরা তোমার পরিবার। দেবাশিস ভাইয়ের দিকে ঘুরে তাকাল। তুই ওকে চাস, তাই না? আমি জানি তুই আমার বউকে চুরি করতে চাস। অনির্বাণ হতবাক হয়ে গেল। দাদা, তুমি কি বলছ? আমি সব জানি। দেবাশিস হাসল। তুই ওকে বিয়ে করতে চাস, তাই না? অনির্বাণ আমার দিকে তাকাল, তার চোখে প্রশ্ন। আমি মাথা নাড়ালাম। আমি কিছু বলিনি। দাদা, তুমি পাগল হয়ে গেছ, অনির্বাণ বলল। চল, বাসায় ফিরিও। দেবাশিস হঠাৎ পকেট থেকে একটা ছুরি বের করল। তোরা আমাকে ভুল বুঝেছিস, আমি তোদের ছাড়ব না আগি। সে ছুরি নিয়ে অনির্বাণের দিকে ছুটে গেল। অনির্বাণ সরে গেল, কিন্তু দেবাশিস তার হাতে আঘাত করল। রক্ত বের হতে লাগল। আমি চিৎকার করে উঠলাম, দেবাশিস থামো, তুমি কি করছো? বাচ্চারা কাঁদতে লাগল। তখন রাত প্রায় 11টা। রাস্তায় লোকজন কমে গেছে। কিছু লোক আমাদের দেখতে পেয়ে ছুটে এলো। দেবাশিস তাদের দেখে আরও উন্মত্ত হয়ে উঠল। সে ছুরি নিয়ে লোকগুলোর দিকে ছুটল। এক লোক তাকে ধরে ফেলল। দেবাশিস তার হাতে কাম দিল। হঠাৎ করে একটা পুলিশের গাড়ি এলো। কেউ একজন পুলিশে ফোন করেছিল। পুলিশ দেবাশিসকে ধরে ফেলল। আমি রিয়ান, সুপ্রিয়া আর অনির্বাণ হাসপাতালে গেলাম। ডাক্তার অনির্বাণের হাতের ক্ষত দেখলেন, ব্যান্ডেজ বেঁধে দিলেন। পরের দিন পুলিশ স্টেশনে আমাদের ডাকা হলো। আমি সব কিছু বললাম, দেবাশিসের মদ্যপান, আমাদের প্রতি তার অত্যাচার, সব কিছু। পুলিশ দেবাশিসকে গ্রেফতার করল। অনির্বাণ আমাদের তার বাড়িতে নিয়ে গেল। আমার ছেলেমেয়েরা সেখানে নিজেদের নিরাপদ বোধ করল। কয়েকদিন পর অনির্বাণ আমাকে জিজ্ঞেস করল, তুমি কি ভেবেছ আমার প্রস্তাব সম্পর্কে? আমি বললাম, অনির্বাণ, আমি তোমাকে ধন্যবাদ জানাই আমাদের সাহায্য করার জন্য, কিন্তু আমি এখনও গুছিয়ে ভাবতে পারিনি। আমি এখন শুধু আমার সন্তানদের নিয়ে ভাবছি। তাদের আঘাত কাটিয়ে উঠতে সময় লাগবে কি? অনির্বাণ বুঝতে পারল। ঠিক আছে, আমি তোমাকে সময় দেব, কিন্তু আমি একটা কথা বলি, আমি কখনোই তোমাদের ছেড়ে যাব না। আমি হাসলাম। আমি জানি গো।
সেই মুহূর্তে আমার ফোন বাজল। একটা অজানা নম্বর থেকে কল। আমি ধরলাম। হ্যালো, সুমিতা, আমি বলছি। একটা অপরিচিত মহিলার কণ্ঠ। আপনি কে? আমি নন্দিতা, দেবাশিসের অফিসের সহকর্মী গো। আমি কিছুটা অবাক হলাম। কি ব্যাপার? দেবাশিসের অফিস তো বন্ধ হয়ে গেছে কি? আমি জানি। নন্দিতা বলল, আমি কিছু কথা বলতে চাই। তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? আমি ইতস্তত করলাম। আমি জানি না। একটা খুব জরুরি, সে বলল। এটা তোমার স্বামীর ভবিষ্যৎ সম্পর্কে। আমি অনির্বাণের দিকে তাকালাম। সে আমার কথা শুনছিল। আমি ফোনটা স্পিকারে দিলাম। ঠিক আছে, আমি বললাম। আমরা কোথায় দেখা করব? সন্ধ্যা 7টায় নিউ মার্কেটের সামনে, নন্দিতা বলল। একটা লাল শাড়ি পরে থাকব। কল শেষ হবার পর অনির্বাণ বলল, কে এই নন্দিতা এবং সে কেন তোমার সাথে দেখা করতে চায়? আমি জানি না, আমি বললাম, কিন্তু আমি যাব। হয়তো এটা কিছু গুরুত্বপূর্ণ। অনির্বাণ বলল, আমিও তোমার সাথে যাব। সন্ধ্যা 7টায় আমরা নিউ মার্কেটের সামনে পৌঁছে গেলাম। একজন মহিলা লাল শাড়ি পরে দাঁড়িয়েছিল। আমরা তার কাছে গেলাম। নন্দিতা, আমি জিজ্ঞেস করলাম। মহিলা ঘুরে তাকালো। হ্যাঁ, তুমি সুমিতা। আর ইনি অনির্বাণ, দেবাশিসের ভাই। আমি বললাম। নন্দিতা কিছুটা অস্বস্তি বোধ করল। আমি তোমার সাথে একা কথা বলতে চেয়েছিলাম গো, অনির্বাণ বলল। আমি একটু দূরে দাঁড়াচ্ছি গো। সে কিছু দূরে চলে গেল। আমি নন্দিতার দিকে তাকালাম। কি ব্যাপার? নন্দিতা আমাকে একটা কাফেতে নিয়ে গেল। আমরা দুজনেই কফি অর্ডার করলাম। তুমি হয়তো জানো না, নন্দিতা শুরু করল, কিন্তু দেবাশিস আসলে নিরপরাধ গো। আমি হতবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? দেবাশিস কোম্পানিতে যে স্ক্যাম হয়েছিল সেটা অনির্বাণের কাজ, নন্দিতা বলল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। অনির্বাণের? কিন্তু সে তো আলাদা ব্যবসা করে কে? হ্যাঁ, কিন্তু সে গোপনে দেবাশিসের কোম্পানির সাথে যুক্ত ছিল। নন্দিতা একটা ফাইল বের করল। এই দেখো গো। আমি ফাইলটা খুললাম। এতে অনেক ডকুমেন্ট ছিল, যেগুলো দেখাচ্ছিল অনির্বাণ দেবাশিসের কোম্পানি থেকে টাকা চুরি করেছিল। এগুলো কোথায় পেলে? আমি জিজ্ঞাসা করলাম। আমি দেবাশিসের সেক্রেটারি ছিলাম, নন্দিতা বলল। সে আমাকে বিশ্বাস করত। সব কাগজপত্র আমার হাতেই আসত। আমি একদিন দেখলাম অনির্বাণ কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে। দেবাশিস জানত নাকি? আমি হতবাক হয়ে গেলাম। এটা সত্যি হতে পারে না। অনির্বাণ আমাদের সাহায্য করছে কে? হ্যাঁ, কারণ সে চায় তোমাকে, নন্দিতা বলল। সে দেবাশিসকে সরাতে চায়, যাতে তোমাকে পেতে পারে কে। আমি ফাইলটা আবার দেখলাম। এতে অনেক ইমেইল ছিল, যেখানে অনির্বাণ বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করেছে টাকা সরানোর জন্য। আমি বিশ্বাস করতে পারছি না, আমি বললাম। আমি জানি এটা কঠিন, নন্দিতা বলল, কিন্তু সত্যি দেবাশিস জানতে নাকি টাকা চুরি করছে। যখন সে জানতে পারল, তখন অনেক দেরি হয়ে গেছে। সব দোষ এসে পড়ল তার ঘাটে। সে মদ্যপান শুরু করল, কারণ সে অনির্বাণকে ভাসাতে পারছিল না। আগে আমি চিন্তা করতে লাগলাম, এটা কি সত্যি হতে পারে? অনির্বাণ কি এতটাই নিচু হতে পারে? কিন্তু কেন নন্দিতা মিথ্যা বলবে? আমি তোমাকে একটা ভিডিও দেখাতে চাই। নন্দিতা তার ফোন বের করল। সে একটা ভিডিও চালালো। এতে দেখা যাচ্ছিল অনির্বাণ এক লোকের সাথে কথা বলছে। আমি দাদাকে ভাসাতে চাই, অনির্বাণ বলছে। তার কোম্পানি আমার চাই, আর তার বউ আমার চাই। ও লোকটি জিজ্ঞাসা করছে, কিন্তু কিভাবে? আমি ইতিমধ্যেই কিছু টাকা সরিয়ে নিয়েছি, অনির্বাণ বলছে। আমি এমনভাবে ট্রেস রাখব যে সব দোষ দাদার ঘাটে পড়বে, সে জেলে যাবে, আর আমি সব পাব। আমি ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে গেলাম। এটা সত্যি হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই ভিডিওটা কোথায় তোলা হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। অনির্বাণের অফিসে, নন্দিতা বলল। আমার এক বন্ধু সেখানে কাজ করে, সে এটা রেকর্ড করেছে গো। আমি কফিটা শেষ করলাম। আমার মাথা ঘুরছিল, কাকে বিশ্বাস করব? আমি জানতাম দেবাশিস মারধর করেছে, কিন্তু এর পেছনে হয়তো কারণ ছিল। হয়তো সে জানত অনির্বাণই তার শত্রু। আমি নন্দিতাকে ধন্যবাদ জানালাম। আমি এগুলো নিয়ে যেতে পারি? অবশ্যই, নন্দিতা বলল। আমি চাই সত্য বেরিয়ে আসুক। আমি ফাইল আর ফ্ল্যাশ ড্রাইভটা নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলাম। অনির্বাণ অপেক্ষা করছিল। কি হলো? সে জিজ্ঞাসা করল। কি বলল সে? আমি একটা মিথ্যা কথা বললাম। কিছু না, শুধু জানতে চাইছিল আমি কেমন আছি। ও, ফাইলটা আমার ব্যাগে লুকিয়ে রাখলাম। আমি অনির্বাণকে এখন সন্দেহ করতে শুরু করেছি। আমি জানতে চাইলাম, সত্যি কি অনির্বাণ দোষী,
নাকি এটা আরেকটা ষড়যন্ত্র? বাড়ি ফিরে আমি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, ফাইলটা আরেকবার খুলে দেখলাম। এটাতে অনেক ডকুমেন্ট ছিল, সবই অনির্বাণের বিরুদ্ধে প্রমাণ। আমি ভিডিওটাও আবার দেখলাম, এটা সত্যি মনে হচ্ছিল। পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম পুলিশের কাছে যাব। আমি রিয়ান আর সুপ্রিয়াকে বললাম আমি কিছু কাজে বাইরে যাচ্ছি। অনির্বাণ অফিসে ছিল। আমি পুলিশ স্টেশনে গেলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার মনে হলো আমি কি ঠিক করছি? অনির্বাণ যদি নিরপরাধ হয়, এটা যদি কোনো ষড়যন্ত্র হয়, আমি আরও তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিলাম। আমি দেবাশিসের অফিসে গেলাম। অফিসটা এখন বন্ধ, কিন্তু বিল্ডিংটা এখনও আছে। কোনো দারোয়ান ছিল। আমি ভিতরে ঢুকলাম। দেবাশিসের রুমে গিয়ে আমি দেখলাম সব কিছু তালাবদ্ধ, কিন্তু আমার কাছে চাবি ছিল। আমি দরজা খুললাম। ভিতরে ঢুকে আমি ফাইল খুঁজতে লাগলাম, যা আমাকে সত্য বলতে পারে। একটা ড্রয়ারে আমি কিছু ফোল্ডার পেলাম, এতে কিছু ছবি ছিল। আমি ছবিগুলো দেখে চমকে উঠলাম। এতে দেখা যাচ্ছিল নন্দিতা আর অনির্বাণ একসাথে। তারা হাত ধরে হাঁটছে, হাসছে, কথা বলছে। আমি আরও খুঁজতে লাগলাম। আরেকটা ফোল্ডারে আমি কিছু চিঠি পেলাম। এগুলো ছিল নন্দিতা আর অনির্বাণের মধ্যে লেখা। চিঠিগুলোতে তারা দেবাশিসকে ফাঁসানোর পরিকল্পনা করছে। আমাদের দেবাশিসকে সরাতে হবে, অনির্বাণ লিখেছে। তারপর আমরা একসাথে থাকতে পারব গো। তোমার ভাইয়ের স্ত্রী নন্দীপা লিখেছে। সে শুধু একটা পাত্র, অনির্বাণ লিখেছে। আমি তাকে ব্যবহার করব, তারপর ফেলে দেব। আমাদের সাথে সে থাকবে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটাই ছিল সত্য। অনির্বাণ আর নন্দিতা একসাথে মিলে দেবাশিসকে ফাঁসিয়েছে, আর আমিও তাদের ফাঁদে পা দিয়েছি। আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লাম। আমার কাছে এখন প্রমাণ আছে। আমি পুলিশের কাছে যাব। কিন্তু আমি আমার বাচ্চাদের কথা ভাবলাম। তারা এখন অনির্বাণীর বাড়িতে। আমি ফোন করলাম রিয়ানকে। বাবা, তুমি সুপ্রিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, কোনো কফি শপে যাও। আমি তোমাদের সেখানে নিতে আসব। উরিয়ান জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? আমি তোমাদের পরে বলবো। আমি বললাম, এখন শুধু বাড়ি থেকে বেরিয়ে যাও। অনির্বাণ কাকু কি বাড়িতে আছে? না, তিনি এখনও অফিসে। রিয়ান বলল, ভালো। আমি বললাম, তাহলে তোমরা এখনই বেরিয়ে যাও। আমি পুলিশ স্টেশনে গেলাম। আমি ইন্সপেক্টর সাহেবকে সব বললাম। তাকে ফাইল, ভিডিও এবং চিঠিগুলো দেখালাম। আমরা এগুলো পরীক্ষা করে দেখব। তিনি বললেন, আমরা অনির্বাণকে জিজ্ঞাসা করব। আমি বললাম, আমার বাচ্চারা তার বাড়িতে ছিল। আমি তাদের সরিয়ে দিয়েছি, কিন্তু আমি ভয় পাচ্ছি গো। চিন্তা করবেন না, ইন্সপেক্টর বললেন, আমরা আপনাদের সুরক্ষা দেব গো। আমি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে কফি শপে গেলাম। রিয়ান আর সুপ্রিয়া সেখানে অপেক্ষা করছিল। মা, কি হয়েছে? রিয়ান জিজ্ঞাসা করল। আমি তাদের সব কিছু বললাম। অনির্বাণ আর নন্দিতা কিভাবে দেবাশিসকে ফাঁসিয়েছে, কিভাবে তারা আমাদের সবাইকে ব্যবহার করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। সুপ্রিয়া কাঁদতে লাগল। অনির্বাণ কাকু তো খুব ভালো ছিলেন গো। ভালো মানুষ ভালো নয়। আমি বললাম, কিন্তু আমরা এখন নিরাপদ। পুলিশ আমাদের সাহায্য করবে গো। পুলিশ অনির্বাণকে গ্রেফতার করল। নন্দিতাকেও ধরা হলো। তারা স্বীকার করল তাদের অপরাধ। দেবাশিসকে মুক্তি দেওয়া হলো। আমি ভেবেছিলাম দেবাশিস আমাদের কাছে ফিরবে। কিন্তু সে আমাদের ক্ষমা করতে পারল না। তুমি আমাকে বিশ্বাস করনি, সে বলল। তুমি অনির্বাণকে বিশ্বাস করেছিলে? আমি কাঁদলাম। আমি জানতাম না দেবাশিস। আমি ভেবেছিলাম তুমি আমাদের আর ভালোবাসো না। গি, আমি তোমাদের খুব ভালোবাসি, দেবাশিস বলল। কিন্তু আমি খুব আহত। আমার কিছু সময় দরকার। ও, দেবাশিস চলে গেল তার বাবার বাড়িতে। সে বলল সে ফিরে আসবে, কিন্তু তার আগে সে নিজেকে সারাতে চায়। আমি বাচ্চাদের নিয়ে আমাদের আগের বাড়িতে ফিরে গেলাম। সবকিছু বদলে গেছে, কিন্তু আমরা এখন জানি সত্যি কি। 6 মাস পর একদিন দরজায় নখ হল। আমি খুলে দেখলাম দেবাশিস। আমি ফিরে এসেছি, সে বলল। আমি ঠিক আছি এখন। আমি আর মদ খাই না। আমি আবার ব্যবসা শুরু করেছি, একটা ছোট কোম্পানি। গি,
কেমন চলছে আমি জিজ্ঞাসা করলাম। ভালো, সে হাসল। আমি এবার সব কিছু ঠিকঠাক করব। ও, রিয়ান আর সুপ্রিয়া ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। আমি দেখলাম দেবাশিসের চোখে আনন্দের অশ্রু। আমি তোমাদের কাছে ফিরে আসতে চাই, সে বলল, কিন্তু আমি জানি না তোমরা আমাকে ক্ষমা করতে পারবে কিনা। আগে আমরা তোমাকে ক্ষমা করেছি, আমি বললাম। আমাদের ভালোবাসা কখনো যায়নি দেবাশিস, আমাদের আবার পরিবার হিসেবে গড়ে তুলল। আমরা নতুন করে শুরু করলাম। অনির্বাণ আর নন্দিতা জেলে আছে, কিন্তু আমরা তাদের কথা ভাবি না। আমরা শুধু আমাদের সুখী পরিবারের কথা ভাবি। একদিন দেবাশিস আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি কখনো অনির্বাণের সাথে যেতে চেয়েছিলে? আমি সত্যি কথা বললাম। একবার ভেবেছিলাম। আমি খুব হতাশ ছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাদের ভালোবাসো না। আমি খুব দুঃখিত, দেবাশিস বলল। আমি কখনো তোমাদের ছাড়ার কথা ভাবিনি। আমি শুধু খুব আহত ছিলাম। আমি জানতাম অনির্বাণ আমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমি প্রমাণ করতে পারিনি। এখন সব কিছু ঠিক আছে। আমি তার হাত ধরলাম। আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। দেবাশিস আমাকে জড়িয়ে ধরল। আমরা জানি আমাদের পরিবার অনেক কঠিন সময় পার করেছে, কিন্তু আমাদের ভালোবাসা আমাদের একসাথে রেখেছে। এটা এক অদ্ভুত রহস্যময় যাত্রা ছিল। একসময় আমি ভেবেছিলাম আমার স্বামী আমার শত্রু, কিন্তু প্রকৃত শত্রু ছিল আমাদের ঘনিষ্ঠজন। এটা আমাদের শিখিয়েছে আমরা সবসময় সতর্ক থাকব, কিন্তু ভালোবাসা আমাদের শক্তি দেবে সব বাধা অতিক্রম করতে। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায় শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15। এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে, একটা টিফিন বক্সে ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ, রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। আগে রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। উবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি গো, রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত।
সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হলো, মাকে সাহায্য করতে হলো। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল, দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম, তোর খোঁজেই এসেছিলাম। কই? সাজিদ পাশে বসো। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শোনো চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব গো। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়, ঢাকায় ভাড়া বাসায় থাকবি, ও সাজিদ বলল। তোকে তো জানি ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল জীবনটা কেন এত কঠিন। খাবার পর মিথিলা এলো। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে, 5,000 টাকা। গো। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবেই, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। 3য় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকো রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন, বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন, আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। গো। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম, 3 বছর ধরে। ও ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি, আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। গো। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাবো, 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বেরিয়ে এলো। মনটা একটু হালকা লাগল, হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি গো। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে। রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এলো। এনজিও থেকে চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। আগে রাকিবের চোখে পানি এলো। স্যার, আপনি? ভালো ছেলে, তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন।
পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এলো। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করে সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় ডিসমিসড। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করল ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ঔষধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। আগে ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে, তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হন জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই এখন, পরিবারের দায়িত্ব আছে গো। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী গো। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায় রাকিব। সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনও সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি? কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি। কি মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছ কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল,
আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালায়। আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে কি। রাকিব অবাক হল, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হলো। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা, সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাবার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল তানিয়া। একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব, আমার অনেক দায়িত্ব আছে। গুই। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। গুই। রাকিবের চোখে পানি এলো। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। গুই। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকালো, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। গুই। উষের ভয়ে? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি? তোমার পরিবার রাজি হবে? ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারবো না। গুই। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে, আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে, আর তুমি আমাকে সুখী করতে পারবে কি না সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসে। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনো চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব খিমা। চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না আগে। মিথিলা খুশি হল। ভাইজান, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। অন্ত সমস্যা। অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ, তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন, বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই, আমরা ছেলেটাকে দেখতে চাই। কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল, তারপর বলল, আমি জানতাম এটা হবে গো, তুমি হাল ছেড়ে দিও না, আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি,
একদিন নিজের একটা স্কুল করব, গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াবো, এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব গো। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন, তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল, কিন্তু রাকিব চিন্তায় ছিল, বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন, খামে ছিল 5,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না আগে, এটা উপহার, তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন কি, তুমি ভালো থাকো, এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন, বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল সেই সন্ধ্যায়। রাকিব মাকে ফোন করল, সব বলল। মা কাঁদতে লাগল, খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে, তুমি অনেক কষ্ট করেছ, খিমা বলল। মা, এখন আমরা ভালো থাকব, মিথিলার পড়াশোনা ভালো হবে, তুমি সুস্থ থাকবে। গুলবিয়ের বিয়ের দিন এলো, সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে, রাকিবের বন্ধুরা এসেছে, এমজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে, রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো, সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল।
এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। গিয়ে, হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি, আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব গু। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল পরীক্ষা দিল। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনা, 2 বিঘা জমি, সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হলো। নাম দেওয়া হলো আলোর পাঠশালা গো। স্লোগান, শিক্ষায় আলো, শিক্ষায় মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এলো। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম, লেখাপড়া করতে পারিনি ঠিকমতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হলো। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হলো। দ্বিতীয় মাসে 1, তৃতীয় মাসে 20। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেকআপ করে, বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে? 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়।
আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না, তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল, হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে। গো, হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি। গো, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। উনিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে। তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। গো, দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হল মানুষের মুখে হাসি ফোটানো। টাকা প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। গিফট। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যেই আমরা কাজ করি। গিয়ে হঠাৎ অনন্যা দৌড়ে এলো। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখালো। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব মাছির মতো, তারপর গরিব মানুষদের দেখো, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গো। দ্বাদশ অধ্যায়। নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। গোল। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। গোল। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল, তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। ও, কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তার একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। ও মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিশ্বাসটা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয় ও প্রযুত অধ্যায় সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এলো। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এলোই আলোর পাঠশালা দেখতে। সে সব দেখল, শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই।
নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এলো। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজান, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে 1 দিন এসে বাচ্চাদের দেখব। গুড, চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলে নাম দেয়া হলো আলোর পাঠশালা। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 লাখ বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টাই আলোর পাঠশালা গো। আছে 5টা জেলায়, প্রায় 3000 বাচ্চা পড়ছে, 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জি। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে, মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াতে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল, খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো গো। মিথিলা বলল, ভাইজান, তুমি আমার হিরো গো। অনন্যা এখন 7 বছর বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা পুরস্কারের দিন। ঢাকা বঙ্গবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন, একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে গিয়ে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গো। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল, সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। 5 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টাই আলোর পাঠশালা গো। আছে 10টা জেলায়, 6000 বাচ্চা পড়ছে, 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী, তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে।
সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এলো। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টে জিনিস: স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। ও সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। সেই অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55, চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালে গয়েছে, 15,000 বাচ্চা। পড়ছে আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55, চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালা গয়েছে, 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছে। শান্তিতে তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়ারকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর, সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়েছে, বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর, সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন গো। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই, সেটা কোনো টাকায় কেনা যায় না। আগে তাহলে জীবনের অর্থ কী স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল, তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়াল, আমিও আপনার মতো হতে চাইছি স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল, তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম, তখন জানতাম না তুমি এত দূর যাবে গো। রাকিব হাসল, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গো। না, তুমি পেরেছ, তোমার ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। শুধু সাথে ছিলাম গো, তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গো। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গো? বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গো। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গিয়া বলল। হঠাৎ অনন্যা এলো, বাবা মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল, চল। ও 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ, কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে।
আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে, আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।